আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ভালো আছেন। তাহলে খাতা কলম রেডি করেন। আজকে একটু ডাব্লিউএস কোশ্চেনটা বিস্তারিত আমি লিখে দেব। ডাব্লিউএস কোশ্চেন কত ধরনের হয়, আর মানে ইন্টারোগেটিভ সেন্টেন্সটাই বলা যায় এটাকে। ইন্টারোগেটিভ সেন্টেন্সে যে যাবতীয় কিভাবে প্রশ্ন করা যায়, কোনটাকে প্রশ্ন করা যায়, এই সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। প্রথম কথাটা হলো, এটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স লিখবো আমি। ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে কি, অর্থটা কি? প্রশ্নবোধক বাক্য বা প্রশ্নবোধক বাক্যটার জন্য তাহলে ওই ওয়ার্ড কটা আমি আগে লিখে দিতে যাচ্ছি। যেমন হু, মানে যত ধরনের প্রশ্নবোধক ওয়ার্ড গুলো আছে, হু, হুম, হুজ, হুইচ, হোয়াট, হোয়ার, হোয়েন, হোয়াই, হাউ। এই নন্টক। তাহলে এই ওয়ার্ড গুলোর অর্থগুলো আমরা জানি। কে, কাকে, কার, কোনটি, কি, হোয়ার, হোয়েন, হোয়াই, হাউ। এই ওয়ার্ডগুলো দিয়ে আমরা সকল প্রশ্ন তৈরি করব। এটাকে নাম দেওয়া হলো ডাব্লিউএইচ ওয়ার্ড। কি নাম দেওয়া হলো? ডাব্লিউএইচ ওয়ার্ড। ডাব্লিউএইচ ওয়ার্ড। এর পরবর্তীতে একটা সিরিয়াল হলো অক্সিলারি ভার্ব। কি? অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্বগুলো কেমন? আমরা মোটামুটি টু বি ভার্ব, টু ডু ভার্ব, টু হ্যাভ ভার্ব এবং মোডালস অক্সিলারি ভার্ব। যেমন এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডাজ, ডিড এবং মোডালস অক্সিলারি ভার্ব। এরপরে আমরা নাম দেব সাবজেক্ট। কি নাম দেব? সাবজেক্ট। সাবজেক্ট গুলা কেমন? যেমন আই, উই, ইউ, দে, হি, শি, হি, ইট, নেম। এক কথায় যে কোনো নামই একটা সাবজেক্ট হইতে পারে। এরপর হলো মূল ভার। কি? মূল ভার। মূল ভার। যেমন মূল ভার গুলা কি? যেমন ঘু, সি, প্লে, রাইট, ড্যান্স, ইট, কাম, ইটিসি। এরপরে অবজেক্ট থাকতেও পারে, নাও থাকতে পারে। অবজেক্ট। অবজেক্ট। এরপরে হলো প্রশ্নবোধক চিহ্ন। এটা হলো আমাদের একটা মানে প্রধান ছক। এখন আমরা যে কোনো বাংলা বলবেন, যে কোনো বাংলা থেকে আমরা প্রশ্নটা কি করতে পারবো? এখানে বানায় দিতে পারবো। একটা বাংলা বলেন তো। বুঝি নাই। তোমার বাড়ি কোথায়? সুন্দর একটা প্রশ্ন লিখছে যে তোমার বাড়ি কোথায়। তোমার বাড়ি কোথায়? তোমার বাড়ি কোথায়? এখানে দেখেন, প্রথমে আমরা যখন বাংলা থেকে প্রশ্নটা বানাবো, প্রশ্নবোধক চিহ্ন আছে আমাদের। সেই বাংলা থেকে প্রশ্নটা বানানোর জন্য এই এই জায়গাটুকুর মধ্যে থেকে আমরা গ্রহণ করে সব পাবো। যেমন এখানে প্রশ্নবোধক শব্দটা কোথায়? তাহলে ডাব্লিউএস তাহলে কোথায়। প্রশ্নবোধক শব্দটা কি? তাহলে হোয়ার। 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 তারপর অক্সিলারি ভার্ব কি হয়? টেন্স অনুযায়ী হোয়ার। এখানে তোমার বাড়ি কোথায়? হোয়ার এর ইজ হবে। হোয়ার ইজ
মূলত এখানে প্রশ্নবোধক শব্দ মূল ভার্ব নাই, আমরা মূল ভার্ব পর্যন্ত যাব না, সাবজেক্ট পর্যন্ত থাকবো। যখন সাবজেক্ট পর্যন্ত থাকবো তখন অবশ্যই আমরা এম ইজারের মধ্যে থাকবো, যেমন ইউর হোম, তোমার বাড়ি কোথায়। কথা ক্লিয়ার বুঝাইতে পারছি? এখানে ডাব্লিউএস ওয়ার্ড মানে তারপরে হলো অক্সিলারি ভার্ব সাবজেক্ট, কারণ সাবজেক্ট পর্যন্ত আছে, এরপরে নাই আমরা দেব না। কথা বুঝাইতে পারছি? এখন অন্য একটা বাংলা বলেন। তুমি তুমি কি একজন টিচার? হ্যাঁ, তুমি কি একজন, বুঝি নাই, ক্রিকেটার, খেলোয়াড়, মানে এক কথায় শেষ, ক্রিকেট খেলোয়াড়। তুমি কি একজন, তুমি কি একজন ক্রিকেটার? হ্যাঁ, শুনেন, আর একটা কথা বলে নিচ্ছি প্রশ্নবোধকের ক্ষেত্রে, যে যখন আমরা কোনো প্রশ্নের উত্তর ইয়েস এবং নো দিলে হবে, তখন ওই প্রশ্নটা লেখা শুরু করতে হবে অক্সিলারি ভার্ব থেকে। কোথায় থেকে শুরু করতে হবে? অক্সিলারি ভার্ব থেকে। কথা ক্লিয়ার? যে এই যেমন এই দুইটা প্রশ্ন, তোমার বাড়ি কোথায়, উত্তরটা দিতে হবে কি, যে আমার বাড়ি বাদেপাশা, বা আমার বাড়ি সিলেট, আমার বাড়ি টাঙ্গাইল। ঠিক আছে? আর যদি জিজ্ঞেস করা হয় যে তুমি কি একজন ক্রিকেটার, উত্তর ইয়েস অথবা নো। যদি এইরকম শুরু করা হয় ইয়েস অথবা নো, তাহলে মনে করতে হবে আমাকে অক্সিলারি ভার্ব থেকে প্রশ্নটা শুরু করতে হবে। কোথায় থেকে শুরু করতে হবে? অক্সিলারি ভার্ব থেকে। এখানে অক্সিলারি ভার্ব শুরু করব, তাহলে আর ইউ এ ক্রিকেটার, কি হয়? আর ইউ এ ক্রিকেটার। কথা ক্লিয়ার বুঝাইতে পারছি? আচ্ছা, এটা একটা সংজ্ঞা গেল, এক্সাম্পল গেল। এখন এই পূর্ণাঙ্গ স্ট্রাকচারটাকে চারটা ভাগে ভাগ করা যায়। কয়টা ভাগে ভাগ করা যাবে? এটা তো একবার লেখা হয়ে গেছে, তাই না? আমি চারটা প্রশ্নের এটা দিতেছি, এইটা একটু কমায় নিতেছি। এটা তো আমাদের প্রধান স্ট্রাকচার। এই প্রধান স্ট্রাকচার থেকে আমরা চারটা ভাগে স্ট্রাকচার গুলো ভাগ করব। চারটা ভাগে স্ট্রাকচার গুলো ভাগ করলে কেমন হবে? যেমন এক নম্বর স্ট্রাকচার হবে ডাব্লিউএইচ ওয়ার্ড, ডাব্লিউএইচ ওয়ার্ড প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মূল ভার্ব, মূল ভার্ব এইভাবে থাকবে একটা। দুই নাম্বার হবে ডাব্লিউএইচ ওয়ার্ড অক্সিলারি ভার্ব সাবজেক্ট, এখানে শেষ হবে প্রশ্ন। তিন নাম্বারটা হবে অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হবে, সাবজেক্ট মূল ভার্ব অবজেক্টে যায় শেষ হবে, অবজেক্ট। ঠিক আছে? আরেকটা হলো শুধু অক্সিলারি ভার্ব, চার নাম্বার অক্সিলারি ভার্ব এবং সাবজেক্ট হবে, আর কিছু হবে না। এখন এই চারটারই আমি এক্সাম্পল দেব, চারটার এক্সাম্পল দেব এবং বাংলাটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। যে দুইটা প্রশ্নের মধ্যে ডাব্লিউএস আছে আর দুইটা প্রশ্নের মধ্যে কি নাই, ডাব্লিউএস নাই, শুধু অক্সিলারি ভার্ব আছে। এবং দুইটা প্রশ্নের মধ্যে মূল ভার্ব আছে, এখানে একটার মধ্যে মূল ভার্ব আছে আর এখানে তিন নম্বরে মূল ভার্ব আছে, আর এটার মধ্যে মূল ভার্ব নাই, এটার মধ্যে মূল ভার্ব নাই। আমি চারটারই বাংলা লিখতেছি, আগে বাংলা লিখে আমি উত্তর লিখতেছি। এক নাম্বার, তুমি কি চাও? দুই নাম্বারে তুমি কে? তুমি কে? তিন নাম্বার প্রশ্ন, তুমি কি বল হ্যালো? চার নাম্বার, তুমি কি একজন ছাত্র? দেখেন সবাই, তাহলে দুইটা প্রশ্নের মধ্যে বাংলায় যদি ক্রিয়া না বুঝেন, যেমন
তুমি কি চাও, তাহলে প্রশ্ন আছে, উত্তরও আছে এবং মূল ভার্ব আছে। চাওয়া মানে মূল ভার্ব। তুমি কে, এখানে কোনো মূল ভার্ব নাই, কিন্তু উত্তর দিতে হবে যে আমি কুদ্দুস বা আমি অমুক। ঠিক আছে, তাহলে এটা হবে ডাব্লিউএইচ ওয়ার্ড হলো হোয়াট। হোয়াট সাহায্যকারী ভাব কি হয়? হোয়াট ডু ইউ ওয়ান্ট। কথা ক্লিয়ার? এই যে ডাব্লিউএইচ ওয়ার্ড অক্সিলারি ভার্ব সাবজেক্ট মূল ভার্ব, ডাব্লিউএইচ ওয়ার্ড অক্সিলারি ভার্ব সাবজেক্ট মূল ভার্ব। তুমি কি? হু আর ইউ, হু আর ইউ। এই দেখেন কি হয়ে গেছে, ডাব্লিউএইচ ওয়ার্ড অক্সিলারি ভার্ব সাবজেক্ট, সাবজেক্ট পর্যন্ত শেষ হয়ে গেছে। তৃতীয় নাম্বার শুরুই হবে অক্সিলারি ভার্ব থেকে। তুমি কি বল খেলো, তাহলে কি হবে? ডু ইউ কি প্লে বল। তুমি কি বল খেলো। আর এই যে অক্সিলারি ভার্ব সাবজেক্ট মূল ভার্ব অবজেক্ট। আর এটা আমাদের শুধু হবে অক্সিলারি ভার্ব এবং সাবজেক্ট। যেমন আর ইউ এ স্টুডেন্ট, আর ইউ এ স্টুডেন্ট। ঠিক আছে, আর ইউ। এই যে এখন আপনারা মিলাইতে পারবেন, দেখবেন আশা করি মিলবে। আমি যে স্ট্রাকচার লিখছি বাংলা লিখছি, এখানে মূল কথাটা হলো যে 1 আর 3 এর মধ্যে মূল ভার্ব আছে, 2 4 এর মধ্যে মূল ভার্ব নাই। আর 1 আর 2 উত্তর হবে প্রশ্নের, আর 3 এবং 4 নম্বরের উত্তর ইয়েস অথবা নো হবে। ক্লিয়ার কথা? আচ্ছা, এটা গেল আরেকটা ধারাবাহিক প্রশ্নের, যে এটা দিয়ে আপনি 10টা বানাবেন, এটা 10টা, এটা 10টা, 40টা প্রশ্ন বানাইলে যে কোনো বাংলা থেকে প্রশ্ন বানাইতে পারবেন। আগের যে স্ট্রাকচারটা লিখছিলাম যে সম্পূর্ণগুলা যে কোনো বাংলা বলবেন, টেন্স অনুযায়ী আপনি বানায় নিতে পারবেন। এখন কথাটা হলো যে এরপর আমি আরেকটা গঠন দিতে চাচ্ছি, যে আপনি অতি সহজেই মানে কিছু প্রশ্ন তৈরি করার জন্য, সেটা কিভাবে হবে। যেমন এখানে যেমন এরকম বলা হয়, যেমন হোয়াট, হোয়াট, হোয়েন, হোয়ার, হোয়াই, হোয়াই এবং হাউ। ঠিক আছে, তারপর আপনার এটাও ধরা যায় যে হোম। ধরেন ডিড দিলেন, ডিড সাবজেক্ট মূল ভার্ব ভার্ব প্রশ্নবোধক চিহ্ন। এখন এখানে অতীত প্রশ্ন নেই, তুমি কেন কখন গিয়েছিলে স্কুলে, বা তুমি কখন স্কুলে গিয়েছিলে, কেন তুমি স্কুলে গিয়েছিলে, কোথায় গিয়েছিলে, একটা প্রশ্ন দেয়। ঠিক আছে, এখন এখানে ভার্বটা যত চেঞ্জ করবেন, আর এখানে শুধু একটা টেন্সের উপরে ক্ষেত্র কাজ করবে। ঠিক আছে, এখানে যদি আপনি টেন্স চেঞ্জ করেন, যে ডিড না দিয়া যদি আপনি ডু দেন, তাহলে প্রেজেন্টে আসবো। যেমন হোয়াট ডু ইউ ডু, তুমি কি করো। হোয়াট, যেমন প্রশ্নটা ওই এই শব্দগুলো কোথায় ব্যবহার করবেন। ঠিক আছে, কোথায় ব্যবহার করবেন এবং কিভাবে প্রশ্নটা আপনি করবেন। আগে কল্পনা করেন আপনি একটা বাংলাকে, যে তুমি কোথায় যাও, তুমি কোথায় যাও। ধরো তুমি কোথায় যাও অথবা গিয়েছিলে, গিয়েছিলে। দেখেন যদি তুমি কে প্রশ্ন করো, তাহলে কি দিয়ে প্রশ্ন করতে হবে? হু দিয়ে প্রশ্ন করতে হবে। যদি কোথায় প্রশ্ন করেন, তাহলে হোয়ার দিয়ে কোথায়, সরি এটা এইভাবে না, তুমি কোথায় গিয়েছিলে, এটা তো প্রশ্নই করা হয়ে গেছে। যদি বলা হয় যে আমি প্রতিদিন প্রতিদিন
কি বাজারে যায়, বাজারে যায়। এটার মধ্যে যদি আপনি প্রশ্ন করেন, কাকে প্রশ্ন করবেন? আমাকে প্রতিদিন বাজারে, ভার্বকে। ভার্বকে প্রশ্ন করলে হাউ দিয়া প্রশ্ন করেন লাগবে। যদি ব্যক্তিকে প্রশ্ন করেন তাহলে হু দিয়া প্রশ্ন করেন লাগবে। ঠিক আছে? যদি সময় দিয়ে প্রশ্ন করেন তাহলে হোয়েন দিয়া করতে হবে। কথা ক্লিয়ার বুঝাইতে পারছি? মানে বাজারে প্রশ্ন করলে এটা কি স্থান, তাহলে হয়ার দিয়া প্রশ্ন করতে হবে। মানে আপনি প্রশ্নটা কারে করতেছেন, কোন শব্দকে প্রশ্ন করতেছেন, সেটার প্রশ্নবোধক ওয়ার্ডটা আমাকে ধরতে হবে। কথা ক্লিয়ার বুঝাইতে পারছি? আর অক্সিলারি ভার্ব আর মূল ভার্বটা টেন্স অনুযায়ী বসবে, যে কোন টেন্সে বাক্যটা, সেই টেন্স অনুযায়ী বাক্য অক্সিলারি ভার্ব বসবে। কিন্তু আপনি কাকে প্রশ্ন করতেছেন সেটার জন্য নির্ধারণ করতে হবে যে আপনি কোন ওয়ার্ডটাকে প্রশ্ন করতেছেন। কথা ক্লিয়ার? যদি ধরেন এখানে আপনি আমাকে প্রশ্ন করেন, তাহলে কে প্রতিদিন বাজারে যায়, তাহলে হু go to market, go to market every day, কে প্রতিদিন বাজার যায়? আমি প্রতিদিন বাজার যাই। ঠিক আছে? আচ্ছা, অন্যভাবে লিখলেন প্রতিদিন প্রশ্ন করেন। ঠিক আছে? তাহলে when do I go to market? আমি কখন মার্কেটে যাই? তাহলে প্রতিদিন যাই। আপনি প্রশ্ন করেন বাজারে, যেমন where do I go, where do I go, আমি কোথায় যাই? ঠিক আছে? আমি বাজারে যাই। মানে যে যে শব্দটাকে প্রশ্ন করবো ওই শব্দটা অ্যাবসেন্ট থাকবে প্রশ্নের মধ্যে। কথাটা বুঝাইতেছি কি? যে শব্দটা আমি প্রশ্ন করতেছি ওই শব্দটাই কি করতেছে, অ্যাবসেন্ট থাকতেছে। কিন্তু যদি ভার্বকে প্রশ্ন করা হয় হাউ দিয়ে, যেমন হাউ ডু আই গো টু মার্কেট, আমি কিভাবে বাজারে যাই, তখন ভার্বকে প্রশ্ন করলে শুধু সেটা ওই রকমই থাকবে। যেমন হাউ ডু আই গো টু মার্কেট, আমি কিভাবে বাজারে যাই। বুঝতে পারছেন কি কথাটা? আমি কিভাবে বাজারে যাই, তাহলে ভার্বকে প্রশ্ন করলে সেখানে কিভাবে বা কত বা কেমন হয়। ঠিক আছে? মানে এক কথায় এটা যদি একটা শব্দরে 3-4 ভাবে বলা যায়। যেমন এখানে লিখলেন যে তুমি কি বাজারে গিয়েছিলে, হোয়ার ডিড ইউ গো, তুমি কোথায় গিয়েছিলে, তুমি হোয়াই ডু ইউ গো টু মার্কেট, কেন তুমি বাজারে যাও। ঠিক আছে? এটা এটা প্রশ্ন করেন হোয়াই ডু ইউ, হোয়াই ডু আই গো টু মার্কেট, কেন আমি বাজারে যাই, কারণ জানতে চাইলেন। মানে একটা বাংলাকে আপনি কি প্রশ্ন করবেন সেটার উপর ভিত্তি করবে সেটার অ্যানসারটা বা প্রশ্নবোধক গঠনটা। আমি আশা করি যে আপনি যদি প্র্যাকটিস করেন বিভিন্নভাবে প্র্যাকটিস করতে পারবেন। যেমন এখানে এই ডিড না দিয়া ভবিষ্যৎ দিলেন, উইল দিলেন, যে when will you go to market, কখন বাজারে যাবে। কথা বুঝেন নাই? এখানে ডিড না দিয়া পারফেক্ট টেন্সে নিয়ে গেলেন আপনি, যে হ্যাজ দিলেন অথবা হ্যাভ দিলেন। ঠিক আছে? হ্যাভ দিলেন অথবা হ্যাজ দিলেন, তাহলে কি when have you gone to market, তুমি কি বাজারে গিয়েছো। মানে যে টেন্সে নিতে যাবেন সেই টেন্সে নিতে পারবেন এই স্ট্রাকচার থেকে। মানে টেন্স চেঞ্জ করতে পারবেন, মানে
সাবজেক্ট চেঞ্জ করতে পারবেন এবং প্রশ্নবোধকের ওয়ার্ড বা স্থানটাকেও আপনি চেঞ্জ করতে পারবেন। আমি কথা ক্লিয়ার বুঝাতে পারছি? আশা করি যে এই যে 3 ধরনের স্ট্রাকচার দিলাম, এটা বাসায় লিখে আলাদা আলাদা করে এক্সাম্পল দিলে বা কোনো প্রশ্ন বানাইতে না পারলে যদি আমাকে মানে পরবর্তীতে জানানো হয় বা আমাকে যদি লিখে টেক্সট করা হয় যে এই প্রশ্নটা আমি বানাইতে পারতেছি না, আমি তাকে ইনশাআল্লাহ রিপ্লাই করব। আর অবশ্যই অবশ্যই পরবর্তী ক্লাসে এটা কি বুঝলেন বা কতটুকু বুঝলেন না আমাকে রিপ্লাই জানান। কথা বুঝাতে পারছি? ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।